আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন একটা টপিক, যেটা নবম এবং দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী উভয়ই ক্লাসে রয়েছে। সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এবং কমপ্লিটিং সেন্টেন্সটা আমি আশা করছি এমনভাবে পড়াবো ইনশাল্লাহ, যেটা নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় শ্রেণীতে খুব ভালোভাবে তোমরা খুব ভালোভাবে বুঝবে এবং পরীক্ষা হলে আসলে আশা করি উত্তর করতে পারবা। তো হচ্ছে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কি? কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কি, এটা কিভাবে আসে? তো এই সম্পর্কে প্রথমে একটু কথা বলবো। কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স এটা আসলে কি? এটা আসছে কোথা থেকে? এটা আসছে কমপ্লিট থেকে। কমপ্লিট, কমপ্লিট থেকে। আর কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা বা সম্পন্ন করা। সম্পূর্ণ করা বা সম্পন্ন করা, এই কমপ্লিট থেকে আসছে কমপ্লিটিং সেন্টেন্স। সুতরাং একটা অসমাপ্ত বাক্য দেওয়া থাকবে, অর্থের দিক থেকে একটা অসমাপ্ত বাক্য দেওয়া থাকবে। এটাকে আমরা অর্থ এবং হচ্ছে নিয়ম, মানে হচ্ছে মিনিং এবং স্ট্রাকচার অনুসরণ করে এটাকে সম্পূর্ণ করতে হবে। একটা অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকবে, যেমন আমরা যদি বলি উই ইট রাইস সো দ্যাট। উই উই ইট রাইস, আমরা ভাত খাই, আমরা ভাত খাই সো দ্যাট, যাতে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা ভাত খাই যাতে, আমরা ভাত খাই যাতে, তো অর্থের দিক থেকে এটা কি সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? আমরা ভাত খাই যাতে, অবশ্যই এটা একটা অসম্পূর্ণ বাক্য। তো এইটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটা একটা অর্থের দিক থেকে অসম্পূর্ণ বাক্য। তো এই অসম্পূর্ণ বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে, আর এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর এই সম্পূর্ণ করার জন্য আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। দুইটা বিষয়, একটা হচ্ছে মিনিং, অর্থ, আর একটা হচ্ছে স্ট্রাকচার, গঠন। একটা হচ্ছে মিনিং, যে প্রশ্নটা মানে প্রশ্নের যে বাক্যটা দেওয়া থাকবে ওই বাক্যের সাথে যে যে অংশটুকু আমি কমপ্লিট করব, আবার বলতেছি, প্রশ্নের যে অংশ দেওয়া থাকবে এবং যেটা আমি কমপ্লিট করব, এই দুইটার মধ্যে একটা অর্থের মিল থাকতে হবে। অর্থের মিল থাকতে হবে। এবং প্রশ্নের যে অংশটা দেওয়া থাকবে এবং আমি যে অংশটুকু করব এটার মধ্যে একটা স্ট্রাকচার, একটা গঠনের মিল থাকতে হবে। তাহলে কমপ্লিটিং করার জন্য আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মিনিং, অর্থ, অর্থাৎ যেটা প্রশ্ন এবং যেটা আমি কমপ্লিট করব যতটুকু, এই দুইটার মধ্যে একটা অর্থের সম্পর্ক থাকতে হবে। এবং স্ট্রাকচার, একটা নিয়ম অনুসরণ করতে হবে। যেমন এখানে একটা সোদেটের নিয়ম আছে, আমরা জানি সোদের একটা নিয়ম আছে। উই ইট রাইস, আমরা ভাত খাই যাতে, আমরা ভাত খাই সো দ্যাট, যাতে। তো সো দ্যাটের নিয়মটা আমি একটু পরে তোমাদেরকে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট হিসেবে যেহেতু উই আছে, আমি এখানে উই দিলাম। সাবজেক্টের পরে ক্যান অথবা মে, কুড অথবা মাইট লাগে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সুতরাং আমাদেরকে ক্যান দিতে হবে। আমরা ভাত খাই যাতে আমরা শক্তি পাই, উই ক্যান গেট এনার্জি, উই ক্যান গেট এনার্জি। তাহলে সাবজেক্ট দিলাম ক্যান মে কুড মাইট, তারপর ভার্ব প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম দিলাম। এটা একটা স্ট্রাকচার, এটা একটু পরে দিচ্ছি তোমাদেরকে। তো বিষয় হচ্ছে এটা না, বিষয় হচ্ছে যে যে অংশটুকু দেওয়া থাকবে, যে অংশটুকু দেওয়া থাকবে আর যেটা আমি কমপ্লিট করবো, এই দুইটার মধ্যে অর্থের মিল থাকতে হবে এবং স্ট্রাকচার মিল থাকতে হবে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। যেমন এটা দেওয়া আছে, বাকিটুকু আমি করলাম, অর্থাৎ একটা অসম্পূর্ণ বাক্যকে আমি সম্পূর্ণ করলাম, একটা অসম্পূর্ণ বাক্যকে একটা সম্পূর্ণ বাক্যে পরিণত করলাম। এটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এবার পরীক্ষা হলে আসবে কিভাবে? মনে করো এটা এ নাম্বার, এরকম একটা বাক্য দেওয়া থাকবে। তারপর আমরা পরীক্ষা হলে এই বাক্যটুকু যেটা দেওয়া থাকবে এটা তুলবো, পরীক্ষা খাতায় তুলবো এবং হচ্ছে উত্তরটা করবো। উত্তরটা করার পরে আমরা যতটুকু উত্তর সেটা নিচে আমরা আন্ডারলাইন করে দিব। প্রশ্ন তুলবো, তারপরে যেটা আমরা উত্তর করব সেটা নিচে আন্ডারলাইন করে দিব। এইটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স ভালো করতে গেলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মিনিং, আর একটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সরাসরি নিয়মে চলে যাব। সরাসরি নিয়ম দেখব যে আসলে কোন কোন নিয়মগুলো গুরুত্বপূর্ণ। তো সেই নিয়মগুলো তোমাদেরকে দিচ্ছি আমি।
রুল 1, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যেটার অর্থ হলো যাতে যার ফলে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যেটা অর্থ হচ্ছে যাতে বা যার ফলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে আমি লক্ষ্য করেছি প্রায় এসেছে, অর্থাৎ নবম দশম শ্রেণীতে এসেছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে এসেছে। সুতরাং এটা একটু মনোযোগ দিও তোমরা, যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অর্থ যাতে বা যার ফলে, এটা কম্পেয়ারিং করার জন্য। কম্পেয়ারিং হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান অথবা মি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অতিরিক্ত অংশ। দেখো, কোন একটা কম্পিটিং সেন্টেন্সের বাক্যে, কোন একটা কম্পিটিং সেন্টেন্সের মানে কোন একটা কম্পিটিং সেন্টেন্সে যদি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, যে কোনো একটা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, আচ্ছা তাহলে এটা অর্থ হবে যাতে বা যার ফলে, যাতে বা যার ফলে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার সো দ্যাট মানে যাতে, ইন অর্ডার দ্যাট মানে যার ফলে, এরকম বিষয়টা না। সো দ্যাট মানে যাতে যার ফলে, ইন অর্ডার দ্যাট মানে যাতে বা যার ফলে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদেরকে কম্পিটিং করতে হলে কি লাগবে? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বাক্যের পরে যদি থাকে, কম্পিটিং করার জন্য কি লাগবে? প্রথমে একটা সাবজেক্ট লাগবে, একটা সাবজেক্ট লিখতে হবে, মানে কম্পিটিং এর শুরুতে একটা সাবজেক্ট দিতে হবে। এবং যে যে অংশটুকু আমার জন্য দেওয়া থাকবে প্রশ্নে, এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পরে কেন তো আমি আবার বলছি, বাক্যের শেষে যদি সো দ্যাট থাকে তাহলে আমাদেরকে সো দ্যাটের নিয়মে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে কম্পিটিং কেমন হবে? কম্পিটিং হবে শুরুতে আমাকে সাবজেক্ট দিতে হবে একটা, অর্থনীতি একটা সাবজেক্ট লিখবো, সাবজেক্টে পরে প্রেজেন্ট টেন্সে কেন তো আমি, ওই যে প্রশ্ন যেটা দেওয়া থাকবে আমার জন্য, ওইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পরে কেন অথবা মে যে কোনো একটা দিব, হয় ক্যান না হয় মে, যে কোনো একটা, সমস্যা নাই। আর যদি ওই বাক্যটা পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে কুড অথবা মাইট, কুড অথবা মাইট যে কোনো একটা দিব। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান মে, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড মাইট। আর তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা ক্যান মে দেই বা কুড মে দেই, এটার পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং যদি প্রয়োজন হয় অতিরিক্ত অংশ। তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট অর্থ যাতে বা যার ফলে, এক্ষেত্রে কম্পিটিং হবে সাবজেক্ট ক্যান মে কুড মাইট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। সরাসরি উদাহরণ চলে যাচ্ছি আমি। উই রিড মোর, সো দ্যাট, উই রিড মোর সো দ্যাট, আমরা অনেক বেশি বেশি পড়ি বা অনেক বেশি পড়ি, সো দ্যাট যাতে, যাতে কেন? অবশ্যই আমাদের ভালো রেজাল্ট করার জন্য, এ প্লাস পাওয়ার জন্য, ভালো ফলাফল করার জন্য। তো যেহেতু এখানে সো দ্যাট আছে, যেহেতু সো দ্যাট এখানে আছে, সুতরাং আমাদেরকে একটা সাবজেক্ট দিতে হবে প্রথমেই। তো উই সাবজেক্ট, তারপর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান মে, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড মাইট। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে দিব আমি ক্যান অথবা মে যে কোনো একটা। উই ক্যান গেট জিপিএ 5, যাতে আমরা জিপিএ 5 পাই। অথবা উই ক্যান পাস ইন দা এক্সাম। তাহলে দেখো, সো দ্যাটের নিয়মটা, একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট দিলাম, ক্যান মে কুড মাইট লাগবে দিলাম, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম লাগবে, তারপর অতিরিক্ত অংশ দিলাম। তাহলে এই এতটুকু হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এতটুকু আমার উত্তর। এটা নিচে আমি আন্ডারলাইন করে দিব, এই যেটা নিচে আন্ডারলাইন করে দিলাম। তাহলে আশা করছি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থেকে আসলে অবশ্যই তোমরা পারবে। আচ্ছা, তারপর নিয়মটা চলে যাচ্ছে আমি। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, দুটা মানে এক, মানে যে কোনো একটা আসতে পারে, সমস্যা নাই। এটা অর্থ হচ্ছে, অর্থ হচ্ছে
এখনোই উপযুক্ত সময়, এখনোই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের মানে হচ্ছে এখনোই উপযুক্ত সময়। এটাও আসতে পারে, এটাও আসতে পারে, দুইটা মানে এক, যেটাই আসুক সমস্যা নেই। তো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এখন উপযুক্ত সময়। এরপর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম। এরপর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। ইজি একদম। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, যেটা আসুক, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এরপরে সাবজেক্ট থাকলে মানে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এর পরে একটা সাবজেক্ট, আই, হি, দে, উই, শি, ইউ, পিপল, মানে যে কোনো সাবজেক্ট থাকলে কমপ্লিটিং এর শুরুটা হবে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এর পরে সাবজেক্ট থাকলে কমপ্লিটিং এর শুরু হবে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে। আর যদি সাবজেক্ট না থাকে মানে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এরপর কোনো সাবজেক্ট নেই, মানে শুধু ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম দিয়ে রাখছে, তো সেই ক্ষেত্রে একটা টু লিখতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম পর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সরাসরি আমি উদাহরণে চলে যাচ্ছি, দেখো উদাহরণটা কেমন হয়। দেখো রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। হ্যাবিট এখন বলা আছে ইট ইজ টাইম। দেখো রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, যে বই পড়া একটা ভালো অভ্যাস। ইট ইজ টাইম এখনো উপযুক্ত সময়, কি করার? তো ইট ইজ হাই টাইম পরে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যেটা আসুক এরপরে কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট যেহেতু নাই, সুতরাং প্রথমে একটা টু দিতে হবে, কমপ্লিটিং শুরুতে টু দিতে হবে এবং তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম। তো বই পড়া একটা ভালো অভ্যাস, এখনো উপযুক্ত সময় কি করার? বেশি বেশি বই পড়ার, এটাই তো। টু রিড বুকস মোর অ্যান্ড মোর। তাহলে যেহেতু এখানে ইট ইজ হাই টাইম ইট ইজ টাইমের পরে যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, সুতরাং আমি টু দিলাম, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম। আর যদি এখানে কোনো সাবজেক্ট থাকতো তাহলে আমি এখানে শুরু করতাম ভার্বের পাস্ট ফর্ম দিয়ে। যেহেতু সাবজেক্ট নেই সুতরাং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি এখানে সাবজেক্ট থাকতো তাহলে শুরু করতাম কি দিয়ে? ভার্বের পাস্ট ফর্ম দিয়ে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। তো আশা করছি এই যে দুইটা নিয়ম খুব ভালোভাবে বুঝেছো তোমরা, এবং পরীক্ষার হলে আসলে যেন অবশ্যই তোমরা পারো। আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারছো।